হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব বোটানি এর যে প্রথম চ্যাপ্টারটা আছে কোষ ও কোষের গঠন সেটা নিয়ে। এই চ্যাপ্টারের মধ্যে কি কি টপিকগুলো আছে, ওই টপিকগুলোর মধ্যে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্স ওগুলো নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে হয়তো বা পুরো চ্যাপ্টারটা নিয়ে আমি আলোচনা করব না, আমি জাস্ট আজকে দুইটা টপিক নিয়ে আলোচনা করব। বাদ বাকি টপিকগুলো নিয়ে ধীরে ধীরে আমি ভিডিও দেওয়ার ট্রাই করব আর কি। সো প্রথমে আমরা একটু দেখে নিব কোষ ও কোষের গঠন চ্যাপ্টারটার মধ্যে কোন কোন টপিকগুলো আছে। সো এখানের মধ্যে আমি 7টা টপিকে ভাগ করছি। প্রথমত হলো কোষ ও কোষের শ্রেণীবিন্যাস, এরপর হলো কোষ প্রাচীর, কোষঝিল্লি, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজমীয় কোষীয় অঙ্গাণুসমূহ, নিউক্লিয়াস ও ক্রোমোজোম, নিউক্লিক অ্যাসিড, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, জিন ও জেনেটিক কোড। সো এই 7টা টপিক নিয়ে কিন্তু মূলত এই চ্যাপ্টারটা। সো 7টা টপিক নিয়ে আমি আজকে আলোচনা করতে পারবো না, কারণ হলো এত ডিটেলস যদি আমি পড়াতে যাই এখানে তাইলে হলো ক্লাসটা অনেক বেশি লং হয়ে যাবে। সো আমি আজকে জাস্ট দুইটা টপিক নিয়ে আলোচনা করবো যাতে তোমরা মনোযোগ ধরে রাখতে পারো শেষ পর্যন্ত। সো শুরু করা যাক। প্রথমত হলো টপিক 1, কোষ ও কোষের শ্রেণীবিন্যাস। যেহেতু টপিক 1টা হলো কোষ ও কোষের শ্রেণীবিন্যাস নিয়ে, তাইলে এখানের মধ্যে আছে হলো কোষ, সরি আমি অন্য কালার নিই, এখানে আছে হলো কোষ আরটা হলো কোষের শ্রেণীবিন্যাস। ঠিক আছে, তাইলে আমাদের প্রথমত যেটা জানতে হবে সেটা হলো কোষ মানেটা কি। সো কোষ মানে হলো, এটা যদি আমি সহজ ভাষায় বলি, কোষ হলো জীবদেহের ছোট একটা অংশ যেটা দিয়ে শরীর তৈরি হয় এবং যা নিজের মতো করে কাজ করতে পারে। ঠিক আছে, সো এটা হলো মূলত কোষের সংজ্ঞা। সো এটার আমরা ডিটেলস জানবো। ডিটেলস হলো তোমাদের বইয়ের ক্ষেত্রে যদি আমি একটু যাই, দেখো এখানে বইয়ের মধ্যে কোষ নিয়ে কিন্তু ভালোই কথাবার্তা আছে। দেখো রবার্ট হুক 1635 থেকে 1703, 1665 সালে রয়্যাল সোসাইটি অফ লন্ডনে যন্ত্রপাতি রক্ষণ নিযুক্ত হয়ে ভাবলেন। রবার্ট হুক কিন্তু কি করে, প্রথম কোষ নিয়ে গবেষণা শুরু করে বা কোষ আবিষ্কার করে। এরপর হলো এটা কোথায়, মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে। এটা কিন্তু পরীক্ষার জন্য ভালোই ইম্পর্টেন্ট। এটা কোষ কেমনে আবিষ্কার হয়েছে, কোষ মানে হলো সেল। সো এগুলো নিয়ে এখানে একটু মোটামুটি ভালোই আলোচনা আছে। সো এগুলো একটু তোমরা নিজেদের মতো করে পড়ে নিবা, এগুলো নিজে নিজে পড়লেই বুঝবা, তাই আমি এতগুলো পড়াতে যাচ্ছি না আর কি। সো এখানের মধ্যে যে দাগানো ইনফোগুলো আছে এগুলো একটু তোমরা মনে রাখবা। এখান থেকে অনেক সময় তোমার পরীক্ষা হলে এমসিকিউ আসে, অথবা কোর মধ্যে অনেক সময় কোয়েশ্চন দিয়ে দেয়। তো এরপর হলো এই যে এই পয়েন্টগুলো একটু রিডিং পড়বা। এই কোষ নিয়ে যারা যারা যেসব বিজ্ঞানীগুলো কাজ করছে, এসব বিজ্ঞানীদের আমল নামাগুলো একটু তোমরা একটু পড়ে আসবা আর কি, বিজ্ঞানীগুলো কে কি করছে। তারপর হলো কোষের বৈশিষ্ট্য। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা অনেক সময় পরীক্ষায় দিয়ে দিতে পারে, ক নাম্বারে বা গ তো দিয়ে দিতে পারে। যদি ফাইনাল এক্সামে দিবে না হয়তো বা, কিন্তু হলো তোমার কলেজের যেসব এক্সামগুলো আছে ওইসব এক্সামগুলোর ক্ষেত্রে দিতে পারে। সো এগুলো একটু বুঝে বুঝে মুখস্থ করার ট্রাই করবা, একটু পড়ে নিবা, পড়ে নিলে আশা করি মনে থাকবে। এরপর যেটা আছে সেটা হলো যে কোষবিদ্যা। তো কোষবিদ্যা নিয়েও কিন্তু এখানে মোটামুটি কিছু বিষয় লেখা আছে। জীববিদ্যা যে শাখায় কোষ নিয়ে আলোচনা করা হয় সেটাকে মূলত কোষবিদ্যা বলা হচ্ছে। এরপর হলো কোষবিদ্যা থেকে আসছে হলো তোমার কোষতত্ত্ব। সো এখানে যেসব বিষয়গুলো আছে এগুলো একটু তোমরা মনে রাখিও বা মাথায় রাখার ট্রাই করিও। সো আমরা আবার ফিরে যাই। সো কোষ নিয়ে কিন্তু তোমাদের বই আছে, সো এটা তোমরা ওখান থেকে বই থেকে পড়ে নিলে পারবা, তাই আমি এটা নিয়ে বিস্তারিত বলতেছি না। তাই এরপর হলো কোষের শ্রেণীবিন্যাস। তাইলে কোষ কি তা তো বুঝলাম। কোষ হলো মেইনলি হলো সেল, আর যেটা হলো আমাদের শরীরটাকে কি করে মূলত তৈরি করে এবং এটা নিজের মতো বংশবৃদ্ধি করতে পারে। এরপর হলো কোষের শ্রেণীবিন্যাস। তাহলে কোষের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ইনফো বলতে তোমরা ওই যে বইয়ে যেসব দাগানো দাগানো যেসব লাইনগুলো আছে ওগুলো একটু তোমরা কি করবা, পড়ে নিবা। দাগানো লাইনগুলো যদি তোমরা পড়ে নাও তাইলে তোমরা পরীক্ষার এডমিশনও বলো বা একাডেমিক আর এডমিশন দুই জায়গায় কিন্তু তোমরা ভালো করতে পারবা। চলো আমরা একটু দেখে নিই কোষের প্রকারভেদ। সো কোষটা কিন্তু প্রথমত এখানে 4টা ভাগে ভাগ করা হচ্ছে: নিউক্লিয়াস গঠনের ভিত্তিতে, শরীরবৃত্তীয় ও কাজের ভিত্তিতে, ক্রোমোজোমের বিন্যাস অনুসারে এবং হলো অবস্থান অনুসারে। সো নিউক্লিয়াস গঠনের ভিত্তিতে হলো কোষটা দুই প্রকার, একটা হলো আদি কোষ আর একটা হলো প্রকৃত কোষ। সো আদি কোষ কি, প্রকৃত কোষ কি, এটা নিয়েও আমরা জানবো। এরপর হলো শরীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষটা হলো দুই ভাগে বিভক্ত, একটা হলো দেহ কোষ আর একটা হলো জনন কোষ। জীবদেহ না, তাহলে দেহ কোষটা কি, দেহ কোষটা কি, জীবদেহ গঠন করে জনন কাজে অংশ নেয়। এটা কিন্তু এখানের মধ্যে যে ক্রোমোজোম আছে সেটা হলো 2n বিশিষ্ট, আর জনন কোষের ক্ষেত্রে যেটা আছে সেটা হলো n বিশিষ্ট, এবং জনন কোষটা দুই প্রকার, শুক্রাণু এবং ডিম্বাণু। এরপর হলো ক্রোমোজোমের ভিত্তিতে কোষটাকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হলো হ্যাপ্লয়েড কোষ আর একটা হলো ডিপ্লয়েড কোষ। তো হ্যাপ্লয়েড মানে হলো n, ডিপ্লয়েড মানে 2n, সেটা তোমরা এখানে দেখছো। এরপর হলো অবস্থান অনুসারে কিন্তু কোষটাকে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, একটা হলো উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। মূলত এই প্রকারভেদের বিষয়বস্তুগুলা নিয়ে কিন্তু এই চ্যাপ্টারটা।
সো এখন আমাদের যেটা জানার বিষয় প্রথমত সেটা হলো আদিকোষ কি আর প্রকৃত কোষ কি। সো সেটা একটু আমরা বইয়ের ক্ষেত্রে এখানে দেখে আসি আদিকোষ কি আর প্রকৃত কোষ কি। এই যে আদিকোষ হলো আদিকেন্দ্রিক বা প্রাকেন্দ্রিক আদিকোষ, যে কোষ কোনো আবরণ বেষ্টিত নিউক্লিয়াস এমনকি আবরণ বেষ্টিত অন্য কোনো অঙ্গাণু থাকে না, তা হলো আদিকোষ। এখানে হলো আবরণ বেষ্টিত মানে আবরণ ছাড়া কোনো মানে আবরণওয়ালা কোনো অঙ্গাণু এই আদিকোষের মধ্যে থাকে না। সো আদিকোষের যে উদাহরণগুলো আছে এগুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো একটু পড়ে নিবা তোমরা, তোমাদের বই থেকে পড়ে দিবা। এরপর হলো প্রকৃত কোষ বা শুক্রাণুর কোষ। এটাতে কিন্তু সকল ধরনের প্রায় উপাদান পাওয়া যায়। সো এখানের মধ্যে যে এক্সাম্পলগুলো আছে ওগুলো একটু তোমরা দেখে নিবা। দুই স্তর বিশিষ্ট একটি আবরণী নিউক্লিয়াস এন্ডেল দ্বারা পরিবেষ্টিত অবস্থায় নিউক্লিওপ্লাজম নিউক্লিয়াস ও একাধিক ক্রোমোজোম নিয়ে নিউক্লিয়াস গঠিত। সো এসব বিষয়গুলো একটু পড়ে নিবে। এরপর হলো যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো আদিকোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্য। এটা পরীক্ষায় আসবে, এটা তুমি এডমিশনের ক্ষেত্রে রিটেনে পাবা বা তোমার একাডেমিকের ক্ষেত্রে তুমি এখান থেকে কোয়েশ্চেন পাবা ভালোই। সো এটা একটু ভাইয়া মুখস্থ করে নিও, অথবা তোমরা চিত্র থেকে একটু দেখে দেখে বুঝে নিলে হয়তো বা মাথার মধ্যে বেশি দিন সেট হয়ে থাকবে। এখন একটা সমস্যা হলো বায়োলজিতে আসলে ইনফোগুলা অনেক সময় মাথায় রাখা কষ্টসাধ্য হয়ে যায় আমাদের জন্য। সো এটার জন্য একমাত্র সলিউশন হলো একটু রিভিশন করতে হবে, পড়ার পর একটু বারবার রিভিশন করতে হবে। এরপর হলো একটু বুঝে বুঝে পড়বা আর কি, একটু দেখে দেখে পড়বা। এখানে যদি আমারই বেশি বোঝার বিষয় নেই, বেশিরভাগই হলো একটু মুখস্থ করার বিষয়, মনে রাখার বিষয় আর কি। তাহলে এরপর এটা গেল, সারটা গেল। এরপর এখন আমরা যেটা দেখবো সেটা হলো কোষের বিভিন্ন অংশ। আমরা প্রথমে কিন্তু কোষের প্রকারভেদ পড়ছি, এখন আমরা দেখবো হলো কোষের অংশগুলা। সো কোষটাকে কিন্তু প্রথমত দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, একটা হলো কোষ প্রাচীর আর একটা হলো প্রোটোপ্লাস্ট। কোষের কিন্তু প্রথমত কয়টা অংশ? দুইটা অংশ, একটা কোষ প্রাচীর, একটা কোষ প্রাচীর নিয়ে কিন্তু বিস্তারিত বই আলোচনা আছে, সেটা দেখবো। এরপর হলো প্রোটোপ্লাস্ট। এখন প্রোটোপ্লাস্টটাকে কিন্তু আবার দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, একটা হলো প্রোটোপ্লাজম আর একটা হলো কোষস্থ জড়বস্তু বা অপ্রোটোপ্লাজমীয় উপাদান। সো এখানের মধ্যে এই যে প্রোটোপ্লাজমের যেসব উপাদানগুলো আছে এগুলো নিয়ে কিন্তু আমাদের এই চ্যাপ্টারের মধ্যে ডিটেলস আলোচনা আছে, প্রতিটা টপিক ধরে ধরে। সো আমরা একটু বইয়ের ক্ষেত্রে দেখে আসি। হ্যাঁ, বইয়ের ক্ষেত্রে যদি একটু দেখি আমরা, এই যে বইয়ের ক্ষেত্রেও এখানে চিত্রটা আছে। সো চিত্রটা হলো একটি উদ্ভিদ কোষের আদর্শ উদ্ভিদ কোষের চিত্রটা এখানে দেওয়া আছে, জড়বস্তু আর প্রোটোপ্লাজম। সো এখানে যেসব বিষয়গুলো প্রতিটা বিষয় নিয়ে কিন্তু এখানে ডিটেলস আলোচনা করা আছে। সো এখানের মধ্যে তোমরা এই যে ঝিল্লিবদ্ধ এবং ঝিল্লিবিহীন অঙ্গাণু এগুলো একটু তোমরা মাথায় রাখিও। এগুলোর জন্য বিভিন্ন টেকনিক ইউজ করা হয়, আমি দেখি এগুলো তোমাদেরকে বলে দেওয়ার ট্রাই করব। সো এগুলো একটু তোমরা জেনে নিলে তোমরা আশা করি পরীক্ষার হলে মানে ইজিলি মনে করতে পারবে আর কি বিষয়গুলা। সো একটু দেখি আমরা, এখানে প্রথমত যেটা আছে সেটা হলো কোষ প্রাচীর। কোষ প্রাচীর হলো উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য। সো কোষ প্রাচীরে প্রধানত তিনটি বিন্যাস থাকে, এর মধ্যে কিন্তু তোমার তিনটা স্তর থাকে, মধ্যপর্দা, তারপর সেকেন্ডারি প্রাচীর এবং প্রাথমিক প্রাচীর। সো এই কোষ প্রাচীরটা তোমরা একটু তোমাদের বই থেকে পড়ে নিও, এখানের মধ্যে কিছু ইম্পর্টেন্ট ইনফোগুলো আছে, এগুলো একটু মাথায় রাখবা আর কি। দ্বিতীয় স্তরের প্রাথমিক প্রাচীর এগুলো একটু পড়ে নিবা। এরপর হলো প্রোটোপ্লাস্ট। আচ্ছা, কোষ প্রাচীরের কাজটা একটু দেখে নিও। এরপর হলো প্রোটোপ্লাস্ট। কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত সুমদীয় পদার্থ একসাথে প্রোটোপ্লাস্ট নামে পরিচিত। প্রোটোপ্লাস্ট থেকে কিন্তু আসছে হলো তোমার প্রোটোপ্লাজম। এই যে প্রোটোপ্লাস্ট থেকে কিন্তু আসছে হলো প্রোটোপ্লাজম, আর এই প্রোটোপ্লাজমটা কিন্তু বিভক্ত হয়ে এখান থেকে রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া সব কিছু আসছে আর কি। এই যে প্রোটোপ্লাজম থেকে কিন্তু বিভক্ত হয়ে মাইটোকন্ড্রিয়া, কোষীয় ঝিল্লিবদ্ধ কোষীয় অঙ্গাণু এবং ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু এগুলো সব আসছে। সো এগুলো নিয়ে আমরা ডিটেলস এই চ্যাপ্টারের মধ্যে জানার ট্রাই করবো আর কি। সো আজকে হয়তো আমি ওইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব না, তোমরা পরবর্তীতে যদি পরবর্তী লেকচারগুলোতে আমি ওগুলো নিয়ে আলোচনা করবো আর কি। তো তোমাদেরকে আমি একটা টেকনিক বলি, এখানে যে তোমার কি আছে ঝিল্লিবদ্ধ যেসব কোষীয় অঙ্গাণুগুলো আছে এগুলো মনে রাখার জন্য তোমরা ইউজ করতে পারো মা এবং বাই বেরি পাগল। তোমরা এটা ইউজ করতে পারো। এরপর হলো তোমরা ঝিল্লিবিহীন যেসব অঙ্গাণুগুলো আছে সেটার ক্ষেত্রে তোমরা ইউজ করতে পারো মামারা প্রতি সেকেন্ডে প্রতি ইমোশনাল।
তোমরা এই টেকনিকগুলোর মাধ্যমে তোমরা ইজিলি এগুলো মনে রাখতে পারবা। সো এগুলো নিয়ে আমি অত বেশি ডিটেলস আলোচনা করতেছি না, কারণ এখানে আমার মতে বোঝার অত বেশি কিছু নেই। যদি বোঝার বিষয় থাকে তোমরা একটু নিজে নিজে পড়লে আশা করি বুঝতে পারবা। সো তো ওই জন্য আমি এগুলো নিয়ে বেশি ডিসকাস করতেছি না আর কি। এখন আমরা যেটা জানবো সেটা হলো দ্বিতীয় নাম্বার টপিক, সেটা হলো দ্বিতীয় নাম্বার টপিকে আমি রাখছি হলো কোষ প্রাচীর, কোষঝিল্লি, প্রোটোপ্লাজম ও সাইটোপ্লাজম। সো আমাদের প্রথমত যেটা জানতে হবে সেটা হলো কোষ প্রাচীরটা কি। সো কোষ প্রাচীরের তিনটা স্তর তোমাদেরকে বইয়ে আমি দেখাইছি শুরুতে। তিনটা স্তরগুলো নিয়ে মোটামুটি এখানে বইয়ে ভালোই ব্যাখ্যা আছে। এর পরের বিষয়টা হলো তোমার কোষঝিল্লি। সো আমরা এখন জানবো একটু কোষঝিল্লি নিয়ে। সো কোষঝিল্লি নিয়ে একটু আমরা বইয়ের ক্ষেত্রে দেখি বইয়ে কি বলা আছে। সো দেখো, বইয়ের ক্ষেত্রে হলো প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি। তো কোষঝিল্লি কিন্তু আমাদের প্রথমত এটা জানতে হবে যে কোষঝিল্লিকে শুধু কিন্তু কোষঝিল্লি হিসেবে ডাকা হয় না, এটাকে তোমার প্লাজমা লেমা, সাইটোমেমব্রেন বা বায়োমেমব্রেন হিসাবেও কিন্তু এটাকে ঢাকা হয়। সো এখানের মধ্যে বইয়ে কী কী আছে দেখি একটু। প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজম যে সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্যবেদ্য লিপোপ্রোটিন দ্বারা গঠিত সজীব স্তরের ঝিল্লি দিয়ে আবৃত থাকে, তাকে প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি বলা হচ্ছে। সো এই সংখ্যাটা একটু তোমরা মনে রাখবা আর কি। সো এটা অনেক সময় কর ক্ষেত্রে দিলেও দিয়ে দিতে পারে। এরপর হলো এখানে যে দাগানো লাইনগুলো আছে এগুলো একটু তোমরা পড়ে নিবা, কারণ হলো এখান থেকে অনেক সময় এমসিকিউ আসতে পারে। এরপর হলো তোমাদের যে বিষয়টা সেটা হলো যে কোষঝিল্লির মধ্যে কি কি আছে। এখানের মধ্যে দেখো উপরে এটা হলো প্রোটিন স্তর, এরপর হলো এটা নিচেরটা হলো লিপিড স্তর। সো এগুলো একটু এখানে চিহ্নিত করা হয়েছে। এরপর হলো কোষঝিল্লির ক্ষেত্রে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো ফ্লুইড মোজাইক মডেল। সো ফ্লুইড মোজাইক মডেলটা কে কে আবিষ্কার করছে সেটা একটু তোমরা এখানে দেখে নাও। ফ্লুইড মোজাইক মডেল কাকে বলে, এটা এখানে বলা হচ্ছে যে প্লাজমা মেমব্রেনের গঠন সংক্রান্ত ব্যাখ্যাদান প্রসঙ্গে 1972 খ্রিস্টাব্দে এস জে সিঙ্গার এবং জি এল নিকলসন কর্তৃক প্রবর্তিত মডেলকে ফ্লুইড মোজাইক মডেল বলা হচ্ছে। সো এটা একটু তোমরা মাথায় রাখবা। এরপর হলো বিন্যাসকে সিঙ্গার ও নিকলসন সমুদ্রতলে ভাসমান হিমশৈল এর সঙ্গে তুলনা করেছে। কিসের সাথে তুলনা করা হয়েছে? হিমশৈলের সাথে তুলনা করা হয়েছে। তারপরে এটাকে কিন্তু আইসবার্গ মডেলও বলা হয়। সো এটা একটু ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখিও তোমরা। এটা কি বলা হচ্ছে তোমার? আইসবার্গ মডেলও বলা হচ্ছে। সো এগুলো গেল। এরপর হলো আমাদের যেটা দেখতে হবে এখানে এই ক্ষেত্রে সেটা হলো গাঠনিক উপাদানগুলা। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানের মধ্যে তোমার 4টা গাঠনিক উপাদান আছে। প্রথমটা হলো তোমার হলো ফসফোলিপিড বাইলেয়ার। এটা দ্বিস্তর বিশিষ্ট ফসফোলিপিড অণু দিয়ে তৈরি। সো এটা একটু তোমরা পড়ে নিবা। প্রতিটি ফসফোলিপিড এক অণু গ্লিসারল থেকে এবং গ্লিসারের সাথে দুটি নন পোলার ফ্যাটি অ্যাসিড লেস বাটির। সো এখানে যেগুলো আছে এটা নিয়ে অত বেশি বোঝার কিছু নেই। এখানে চিত্র আছে, চিত্রতে তুমি একটু খেয়াল করলে বুঝবা। আমি অত ডিটেলস পড়াতে যাচ্ছি না। যদি তোমরা ডিটেলস জানতে চাও তাহলে কমেন্টে জানিও, আমি নেক্সট টাইম থেকে ভিডিওগুলোতে ট্রাই করবো একটু ডিটেলস বোঝানোর জন্য আর কি। সো দ্বিতীয় নম্বর পয়েন্টটা হলো মেমব্রেন ও প্রোটিন। এটা কিন্তু আবার 3টে ভাগে বিভক্ত। একটি হলো ইন্ট্রিগাল প্রোটিন, দ্বিতীয়টা হলো পেরিফেরাল প্রোটিন, এরপরটা হলো লিপিড সম্পৃক্ত প্রোটিন। সো এগুলো একটু তোমরা মাথায় রাখবা আর কি। এগুলো মাথায় না রাখলে অনেক সময় পরীক্ষার হলে আনসার করতে গিয়ে আটকে যেতে পারো। এরপর হলো মেমব্রেন প্রোটিনের কাজ, সেটা অত বেশি ইম্পর্টেন্ট না। এরপর তৃতীয় নম্বর যেটা আছে সেটা হলো গ্লাইকোলিক্স। কি এটা কি লিখছে? গ্লাইকোকেলিক্স। হ্যাঁ, এটা আমার অনেক সময় পড়তে গেলে উচ্চারণে একটু সমস্যা হয় আর কি। সো এটা একটু দেখিও, গ্লাইকোকেলিক্স। ঠিক আছে। সো গ্লাইকোকেলিক্সের মধ্যে কি আছে এখানে বলা হচ্ছে যে এটি ঝিল্লির উপর একটি চিনির স্তর বিশেষ ফসফোলিপিড অণুর সঙ্গে কার্বন ডাইহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয়ে গ্লাইকোলিপিড ও প্রোটিন অণুর সাথে কার্বন ডাইহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয়ে গ্লাইকোপ্রোটিন গঠন করে। সো এখানে কিন্তু গ্লাইকোপ্রোটিনটা কীভাবে গঠন হচ্ছে সেটা একটু দেওয়া আছে যে গ্লাইকোলিপিড ও প্রোটিন অণুর সাথে কার্বন ডাইঅক্সাইড শৃঙ্খল যুক্ত হয়ে কিন্তু কি তৈরি করতেছে? গ্লাইকোপ্রোটিন তৈরি করতেছে। সো গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে মিলিতভাবে কি বলা হচ্ছে? গ্লাইকোকেলিক্স বলা হচ্ছে। সো গ্লাইকোকেলিক্স কিন্তু দুইটার সমন্বয়ে সংযুক্ত। একটা হলো গ্লাইকোপ্রোটিন আর একটা হলো গ্লাইকোলিপিড, দুইটা কিন্তু মিলিত হয়ে একত্রিত কি হচ্ছে? গ্লাইকোকেলিক্স হচ্ছে। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখবা। ঠিক আছে। সো এরপর হলো কোষঝিল্লির রাসায়নিক যে উপাদানগুলো আছে এগুলো একটু তোমরা দেখে নিবা। এরপর হলো কোলেস্টেরল, এটা কিন্তু তোমার উপাদান আর কি। এখানে ঠিক সেমভাবে কোষঝিল্লির 4টা উপাদানের মধ্যে এটা 4 নম্বর উপাদানটা কোলেস্টেরল। এরপর হলো কোষঝিল্লির রাসায়নিক উপাদান। সো এগুলো একটু তোমরা পড়ে নিবা। আর হলো কোষঝিল্লির কাজ, সেটা কিন্তু ইম্পর্টেন্ট ভাইয়া। এটা রিটেনের ক্ষেত্রে ভালোই ইম্পর্টেন্ট, এক্সাম আসতে পারে। সেটা একাডেমিক হোক বা এডমিশন, একাডেমিক বা প্লাস এডমিশন।
এই তোমরা আমার লেখাগুলো হয়তো একটু কম বুঝতে পারো, তার জন্য আমি সরি। আসলে দ্রুত লিখতে গেলে এখানে আইপ্যাডে লিখতে আমার একটু কষ্ট হয়ে যায়। আচ্ছা যাক, সো এরপর হলো কোষ ঝিল্লির কাজগুলো একটু তোমরা পড়ে নিবা। সো এরপর হলো কোষ প্রাচীর ও কোষ ঝিল্লির মধ্যে পার্থক্য। সো এটা একটু পড়ে নিও, অত বেশি ইম্পর্টেন্ট না। এরপর হলো সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলো, এগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ। আজকের ভিডিওতে এতটুকুর মধ্যেই রাখি। সো এখন আমরা তোমাদেরকে প্রথমে যেটা চার্টটা দেখাইছিলাম যে কোষের দুইটা অংশ, কোষ প্রাচীর, প্রোটোপ্লাস্ট। সো কোষ প্রাচীর নিয়ে তোমাদেরকে তো বলছি। এরপর হলো প্রোটোপ্লাস্ট নিয়েও আমরা আজকে আলোচনা করছি। প্রোটোপ্লাস্টটা কোথা থেকে আসছে? প্রোটোপ্লাস্ট থেকে কিন্তু আবার প্রোটোপ্লাজম আসছে। সো প্রোটোপ্লাজমের আবার দুইটা পার্ট, একটা হলো সজীব অংশ আর একটা হলো জড় বস্তু। সো এইসব বিষয়গুলো নিয়েও মোটামুটি আজকে আমরা আলোচনা করছি। সো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী পার্টে। সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে খুশি হব, বা নিজেকে একটু অনুপ্রাণিত হবো আর কি। কারণ হলো তোমাদের কমেন্ট না পেলে অনেক সময় ভিডিও বানাতে ইচ্ছা করে না, রেসপন্স না পেলে আর কি। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, আসসালামু আলাইকুম।